আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটিতে আমরা পদার্থের তিনটি অবস্থা, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ এগুলি নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে পদার্থ কি। পদার্থ কি? পদার্থ হচ্ছে গিয়ে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। অর্থাৎ আমরা কখন বুঝবো কোন জিনিসটা পদার্থ? প্রথম কথা হচ্ছে তার ভর থাকতে হবে। তারপর কি? সে জায়গা দখল করতে হবে, অর্থাৎ তাকে যদি আমি ভূমিতে রাখি বা শূন্য স্থানেও রাখি, সে কিছু একটা জায়গা নিজে দখল করে নেবে। তারপর কি? বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করতে হবে। বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করাটা কেমন? যেমন ধরো যে একটা কঠিন, মানে আমরা যদি একটা লোহার কথা চিন্তা করি, এই লোহাটা একটা পদার্থ। তো লোহাকে যদি আমি এদিক থেকে বল প্রয়োগ করি, অর্থাৎ আঘাত করি, সেক্ষেত্রে কিন্তু লোহাটাকে এটাকে বাধা দান করতে চাইবে। এই বাধার কারণে কিন্তু আমরা একটু ব্যথা পাবো। অর্থাৎ এই যে এই লোহাটাকে যদি আমি একটা আঘাত করে সরাতে চাই, লোহাটার যে বিপরীত দিকে আমাদের একটা বাধার সৃষ্টি করতেছে। যেমন ধরো যে এই লোহাটাকে আমরা যদি সরাতে চাই, আমরা কিন্তু একটা ভার অনুভব করি, একটা বাধা অনুভব করি। আমরা চাইলেই কিন্তু একে বল প্রয়োগ করে যেখানে খুঁজে সেখানে নিয়ে যেতে পারি না, আমাদেরও কিন্তু একটা বাধা ফেস করতে হয়। তো এই যে এরকম বল প্রয়োগ করলে যে বাধার সৃষ্টি হয়, এই বাধার সৃষ্টি করাটাও হচ্ছে পদার্থের একটি বৈশিষ্ট্য। শুধু যে কঠিন পদার্থের ক্ষেত্রেই বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি হয় তা না। আমরা পানির মধ্যেও যদি আমরা একটা ঘুষি মারি বা আমরা যদি কোনো আঘাত করি, তাও কিন্তু আমরা এই বাধাটা ফিল করতে পারবো। এমনকি গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বাধা ফিল করতে পারি। তো এই তিনটা বৈশিষ্ট্য মেইনলি যদি কোনো বস্তুর মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু এটাকে পদার্থ বলবো। অর্থাৎ ভর থাকতে হবে, জায়গা দখল করবে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করবে। তো পদার্থের তিনটি অবস্থা আছে, একটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ আর বায়বীয় পদার্থ। তো আমরা প্রথমে এই কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য, কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট আকার থাকে। ভর তো অবশ্যই থাকতে হবে, কারণ এটা তো পদার্থ, পদার্থের তো ভর আছেই। নির্দিষ্ট আকার থাকে। যেমন ধরো যে আমরা যদি এক টুকরা লোহা নিই বা এক টুকরা স্বর্ণ নিই বা এক টুকরা রূপা নিই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে ওর কিন্তু নির্দিষ্ট একটা শেপ আছে, নির্দিষ্ট একটা আকার আছে এবং নির্দিষ্ট একটা আয়তন আছে। আয়তনটা কি? আয়তন হচ্ছে কি ও টোটালি যে পরিমাণ জায়গা দখল করে। বুঝতেই পারতেছো যে আয়তনটা আসলে কি। আমরা যদি খুব সিম্পলি বলি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে আয়তন, আমরা যদি এরকম একটা ব্লক আকারের কোনো পদার্থ নেই, তাহলে সেক্ষেত্রে তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আয়তন। তো আমরা কিন্তু একটা কঠিন পদার্থকে যদি আমি ব্লক আকারে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আয়তনটা বের করে ফেলতে পারি। তো তার মানে এই পদার্থের একটা আয়তন আছে। শুধু যে এরকম ব্লক আকারই হতে হবে তা না, যে কোনো আকারের পদার্থেরই কিন্তু আয়তন বের করা যায়। তো যাই হোক, তো কঠিন পদার্থের ক্ষেত্রে একটা ভর থাকবে, আকার থাকবে এবং আয়তন থাকবে। এদিক দিয়ে আবার তরল পদার্থের ডিফারেন্সটা হচ্ছে, তরল পদার্থের তো নির্দিষ্ট ভর আছে, এটা আমরা সকলেই জানি। এমনকি আয়তনও আছে তরল পদার্থের আয়তন, কারণ আমরা কিন্তু তরল পদার্থটা মেইনলি আয়তনই মাপি। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার এরকম করে কিন্তু আমরা তরল পদার্থ মেইনলি আয়তন দিয়েই মাপি। তো এর কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। এর কেন নির্দিষ্ট আকার নেই? কারণ দেখা যায় যে আমরা তরল পদার্থটাকে যে পাত্রে রাখি সে পাত্রের আকার ধারণ করে। আমরা তরল পদার্থকে যদি আমি এরকম একটা পাত্রে রাখি, তাহলে সেক্ষেত্রে ও এরকম পদার্থের এরকম একটা আকার শেপ ধারণ করবে। আমরা যদি তরল পদার্থটাকে আমরা গোল কোনো পাত্রের মধ্যে রাখি, তো সেক্ষেত্রে এরকম গোল আকার ধারণ করবে। আমরা তরল পদার্থটাকে যদি আমরা এরকম বক্স আকার পাত্রের মধ্যে রাখি, তো সেক্ষেত্রে ওই বক্স আকারের মতো কিন্তু ও শেপ ধারণ করবে। তার মানে ওর কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রেও অবশ্যই নির্দিষ্ট ভর থাকবে, কারণ এটাও পদার্থ। এটারও কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। আমরা কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো শেপ আমরা দেখি না। এটা নির্দিষ্ট আকার নেই, এটা মানাটা খুবই সহজ। বাট বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই বলতে আসলে কি বোঝানো যায়? আসলে তোমরা বিষয়টা জানো কিনা আমি জানি না। বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা যে পাত্রে রাখবো ঠিক সে পাত্রের আয়তন ও ধারণ করবে। যেমন ধরো যে আমার কাছে ধরো যে 1 কেজি গ্যাস আছে। 1 কেজি গ্যাস, যে কোনো গ্যাস ধরো, চিন্তা করো আমার কাছে 1 কেজি যে কোনো গ্যাস আছে। তো আমি এটাকে একটা পাত্র নিলাম বা একটা সিলিন্ডার নিলাম। সিলিন্ডারটার আয়তন কি? সিলিন্ডারটার আয়তন ধরলাম যে 5 লিটার। এই 1 কেজি গ্যাসকেই যদি আমি 5 লিটার আয়তনের সিলিন্ডারে রাখি, তাহলে ওই গ্যাসটার আয়তন হয়ে যাবে 5 লিটার, কারণ আমি 5 লিটার আয়তনের সিলিন্ডারে রাখছি। আমি একটা বায়বীয় পদার্থের এটা বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থটা যে পাত্রে রাখা হয় সম্পূর্ণ পাত্রটাকেই ও দখল করে নেবে, একটু পাত্রের কোনো অংশ ফাঁকা রাখবে না। তো সেক্ষেত্রে এই গ্যাসটা দেখা যাবে যে বিভিন্ন জায়গায় উড়ে উড়ে গিয়ে ও পুরো পাত্রটার মধ্যে ওর জায়গা দখল করে নেবে। তো সেক্ষেত্রে যেহেতু পুরো পাত্র আয়তন 5 লিটার, ও কিন্তু 5 লিটার আয়তনের গ্যাস হয়ে যাবে। ঠিক সমপরিমাণ গ্যাস যদি আমি এখন আরো বড় পাত্রে রাখি, অর্থাৎ আমি যদি 10 লিটারের একটা সিলিন্ডারের মধ্যে রাখি,
ওই যে যেটা বললাম যে বায়বীয় পদার্থ পুরো পাত্রটাকে দখল করে নেয়, পুরো পাত্রের মধ্যে কোনো ফাঁকা রাখবে না। ওই সেম পরিমাণ গ্যাসই, অর্থাৎ 1 কেজি গ্যাসই কিন্তু তখন আয়তন হয়ে যাবে 10 লিটার। বায়বীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আয়তন নেই, ও যে আয়তনের পাত্রে আমরা রাখবো ও সেই আয়তনের পরিমাণ জায়গা, সেই আয়তন ও পুরোটা দখল করে ফেলবে। আবার এই 1 কেজি গ্যাসই যদি আমি আরও কম আয়তনের জায়গায় রাখি, যেমন ধরো যে আমি 1 লিটার আয়তনের জায়গায় রাখছি, সেম গ্যাস 1 কেজি গ্যাসে 1 লিটার আয়তনের পাত্রের মধ্যে আমি রাখছি, তখন ওর আয়তন হয়ে যাবে, ওর আয়তন কিন্তু 1 লিটার হয়ে যাবে, কারণ ওর কাছে এখন 1 লিটারই জায়গা আছে, ও কিন্তু 1 লিটার আয়তন দখল করে ফেলবে। এটা সবসময় মাথায় রাখবে, ভর আর আয়তন কিন্তু সেম জিনিস না। ভর আর আয়তন কিন্তু সেম জিনিস না। ভর কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই ভর 1 কেজি। এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো যে ভর আয়তন সেম জিনিস না, প্রত্যেক ক্ষেত্রেই এদিকে কিন্তু ওর কাছে 1 কেজি করেই আছে, বাট প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আয়তন সেম না। গ্যাসীয় পদার্থ আমরা যেই আয়তনের পাত্রে রাখবো, গ্যাস ওই টোটাল পুরো আয়তনটা ও দখল করে নেবে। তো এগুলির মধ্যে ডিফারেন্সটা কি, এই যে এই 1 লিটার পাত্রের মধ্যে এই গ্যাসের সবগুলি অণুগুলি, গ্যাস তো অনেকগুলি অণু নিয়ে গঠিত, তো এই অণুগুলি সবগুলি অণুগুলি কি করে এই গ্যাস এগুলির মধ্যে, যেহেতু পাত্রের জায়গা কম, ও একেবারে কাছাকাছি অবস্থান করে, একেবারে কাছাকাছি, খুব কাছাকাছি, যতটা কাছাকাছি পারা যায় ও অবস্থান করার চেষ্টা করে। এই পুরোটা দখল করতে হলে আমার মানে ওর যতটুকু কাছাকাছি থাকতে হবে। আর এই ক্ষেত্রে কি হয়, ও একটু দূরে দূরে থাকতে পারে, একটু দূরে দূরে থেকে পুরো জিনিসটা দখল করে ফেলে। আর এই ক্ষেত্রে যেহেতু জায়গা অনেক বেশি, ও অনেক বেশি দূরে দূরে থেকে, অনেক বেশি দূরে দূরে থেকে পুরো পাত্রটার জায়গা দখল করে ফেলে। তো দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসীয় পদার্থের কিন্তু আসলে নির্দিষ্ট কোনো আয়তন নেই, ও কিন্তু যেই আয়তনের পাত্রে রাখা হয় সেই পরিমাণ আয়তন ওর পুরোটাই দখল করে ফেলে। তো পরবর্তী যেই পয়েন্টটা, সেটা হচ্ছে আন্তঃকোণা আকর্ষণ বল কঠিন পদার্থের ক্ষেত্রে বেশি। আন্তঃকোণা আকর্ষণ বল কি, একটা কঠিন পদার্থ, যেমন ধরো যে বরফ, এই যে বরফের একটা কিউব যদি আমি চিন্তা করি, এই বরফের কিউবের মধ্যে কি আছে, অনেকগুলি বরফ কি আসলে, বরফ তো পানিরই কঠিন অবস্থা, তো অনেকগুলি পানি কিন্তু কাছাকাছি থাকে। বরফের এই কঠিন পদার্থের মধ্যে কিন্তু অনেকগুলি, যে এই ডট ডট দিয়ে আমি পানির অণু বুঝাচ্ছি, অর্থাৎ পানি একটা কিছু পরিমাণ পানির মধ্যে তো অনেক কোটি কোটি অণু থাকে, তো বরফের মধ্যে কোটি কোটি পানির অণু আছে। তো এই যে এই পানির অণুগুলির মধ্যে, এই পানির অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ একটা পানির সংকেত তোমরা জানো যে H2O, তো বুঝতে পারো যে, তোমরা চিন্তা করতে পারো যে এই ডট ডটগুলি হচ্ছে H2O। তো এই যে এই ডট ডট, এই যে একটা H2O, এই যে একটা H2O, এগুলি কিন্তু প্রত্যেকটাকে আকর্ষণ করে। কি বল দ্বারা আকর্ষণ করে, কেন আকর্ষণ করে, এগুলি আমরা আস্তে আস্তে যত সামনের চ্যাপ্টারগুলি পড়বো তত এগুলি সম্পর্কে আমরা আইডিয়া লাভ করতে থাকবো। তো আপাতত জেনে নাও যে প্রত্যেকটা পানির অণুকে, শুধু পানির অণু না, যে কোনো অণুই, প্রত্যেকটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করে। এই যে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাকে বলা হয় হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। কারণ এই যে এই পানিটাকে একটা কণা চিন্তা করছে, তাহলে এই পানির কণা পাশে থাকা পানির কণাকে আকর্ষণ করবে, আবার এই পানির কণা পাশে থাকা পানির কণাকে আকর্ষণ করবে। এই যে ওরা আকর্ষণ করতেছে একে অপরকে, এই আকর্ষণ বলটাকে বলা হয় হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আর কঠিন পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ বলটা সবচেয়ে বেশি থাকে, কঠিন পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ বলটা সবচেয়ে বেশি থাকে। তো আকর্ষণ বল বেশি থাকার কারণে ও যদি ওকে খুব বেশি বলে আকর্ষণ করে, তাহলে কি হবে, ও ওকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করে কিন্তু ওর কাছাকাছি নিয়ে আসবে। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল বেশি হওয়ার কারণে একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যকার দূরত্বটা কিন্তু কমে যায়। ও ওকে অ্যাট্রাক্ট করে ও ওর কাছাকাছি চলে আসবে, ও ওকে আকর্ষণ করে ও কাছাকাছি চলে আসবে, ও ওকে আকর্ষণ করে ওকে কাছাকাছি নিয়ে আসবে। অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ বল এই কঠিন পদার্থে বেশি হওয়ায় কণাগুলি কিন্তু খুব কাছাকাছি থাকে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এই আকর্ষণ বলটা একটু কম হয়। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, যে এই আকর্ষণ বলটা একটু কম হওয়ার কারণে, আমি যদি 1 বোতল পানি নিই, তো পানির মধ্যে আমরা দেখবো যে তরল পদার্থের ক্ষেত্রে এই অণুগুলি একটু দূরে দূরে থাকে। এই যে এদিকে যেমন কত কাছাকাছি ছিল, তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু একটু দূরে দূরে থাকে। এই যে তরল পদার্থের ক্ষেত্রে একটু দূরে দূরে অবস্থান করছে। এর কারণ কি, কারণ হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে এই আন্তঃকণা আকর্ষণ বলটা, এই তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বলটা কিছুটা কম, এই কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে এই আন্তঃকণা আকর্ষণ বল। আর এই কিছুটা কম হওয়ার কারণে তুলনামূলক একটু বেশি দূরে থাকবে এটা আর এটার মধ্যে আকর্ষণ বল, এটার মধ্যে আকর্ষণ বল, এটার মধ্যে আকর্ষণ বল যেহেতু কঠিনের তুলনায় কিছুটা কম, যার কারণে কিন্তু ও তুলনামূলক একটু বেশি দূরত্ব অবস্থান করবে। কঠিন পদার্থের চাইতে কণাগুলো তরল পদার্থের মধ্যে একটু বেশি দূরত্ব অবস্থান করবে। আর বায়বীয় পদার্থের মধ্যে কিন্তু এই আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। বায়বীয় পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল নেই বললেই চলে। অর্থাৎ আমি যদি জলীয় বাষ্প, পানিকে যদি তাপ দিতে 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 আমি গ্যাসে রূপান্তরিত করি, ওটাকে বলা হয় হচ্ছে জলীয় বাষ্প। তো ওই জলীয় বাষ্পের মধ্যে দেখবো যে এই একটা পানির অণু থেকে আরেকটা পানির অণু অনেক দূরে দূরে অবস্থান করছে। এত দূরে দূরে অবস্থান করার কারণ কি, কারণ হচ্ছে কি এই পানি আর এই পানির মধ্যে কিন্তু আন্তঃকণা যে আকর্ষণ বল, এই কণা আর এই কণার মধ্যে যে আকর্ষণ বল, সেটা কিন্তু খুবই কম। যার কারণে এই আকর্ষণ বল কম হওয়ার কারণে ওরা কিন্তু কার নিজেদের প্রতি আকৃষ্ট হয় না, ওরা কিন্তু দূরে দূরে সরে যায়, যার কারণে অনেক বেশি দূরত্বে অবস্থান করে।
তারপর কি, তারপর হচ্ছে কঠিন পদার্থের মধ্যে কিন্তু চাপের কোনো প্রভাব নেই। চাপের প্রভাব বলতে কি বোঝা যায়, যে আমরা তো বলেছি যে আমরা এই যখন পানির অণুগুলি খুব কাছাকাছি থাকে সেটা হচ্ছে কঠিন, যখন পানির অণুগুলি কিছুটা দূরে দূরে থাকে সেটা হচ্ছে তরল, যখন পানির অণুগুলি অনেক দূরে দূরে থাকে সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে আমরা চিন্তা করতে পারি যে গ্যাসীয় এই পদার্থগুলিকে আমি যদি চাপ দিই, গ্যাসীয় পদার্থগুলিকে আমি যদি চাপ দিয়ে, আমি যদি বাইরে থেকে প্রেশার দিয়ে এই অণুগুলিকে কাছাকাছি নিয়ে আসতে পারি, কাছাকাছি নিয়ে আসতে পারলে সেক্ষেত্রে কি এগুলি কি তরলে পরিণত হওয়ার একটা চান্স থাকে? হ্যাঁ, এটা ঠিক যে গ্যাসীয় পদার্থগুলিকে আমি যদি অনেক বেশি চাপ দিই, চাপ দিয়ে দিয়ে অণুগুলিকে কাছাকাছি নিয়ে আসবো, ইচ্ছা করে আমি বাইরে থেকে প্রেশার প্রয়োগ করে কাছাকাছি নিয়ে আসবো, তখন তো অণুগুলি কাছাকাছি হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারে, এরকম একটা ফর্ম তৈরি করতে পারে যেটা কিনা তরলের ফর্ম। তো সেক্ষেত্রে কিন্তু ও আসলে তরলে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, গ্যাসীয় পদার্থকে চাপ দিলে তরলে পরিণত হয়ে যাবে। কিন্তু তুমি যদি তরলকে চাপ দিয়ে, তরলকে আরও চাপ দিয়ে তুমি যদি কঠিনে রূপান্তরিত করতে চাও, সেটা কিন্তু আসলে সম্ভব না। তরলকে যদি তুমি চাপ দেও সেক্ষেত্রে দেখা যায় যে ওদের আর ওদের মধ্যে বিকর্ষণ বলটা, একটা বিকর্ষণ বল কাজ করে ওদের আর ওদের মধ্যে। মানে হ্যাঁ, অবশ্যই একটা আকর্ষণ বলের কারণে তো এতটুকু অবস্থায় এসে আছে, কিন্তু এর বেশিও কিন্তু আর আসবে না। তুমি যতই প্রেশার প্রয়োগ করো, মানে এত প্রেশার প্রয়োগ করাও আসলে সম্ভব না, বাট তুমি যদি চেষ্টা করো যে অনেক বেশি প্রেশার প্রয়োগ করতে, তাহলেও কিন্তু এই অণুগুলি কিন্তু এই যে যতটুকু এসে আছে ততটুকুর বেশি কিন্তু আর আসতে পারবে না। কেন আসতে পারবে না সেটাও আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করব, যখন আমরা পরমাণুর গঠন, অণুর গঠন নিয়ে আলোচনা করব। বাট এটা মাথায় রাখবে যে গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে তুমি চাইলেই ওকে কাছাকাছি আনতে পারো, কাছাকাছি আনা মানে তরলে রূপান্তরিত করা, কিন্তু তরলকে চাপ দিয়ে কিন্তু তুমি কঠিনে রূপান্তরিত করতে পারবে না। কারণ তরলকে চাপ দিলে ও এর চেয়ে বেশি আর অণুগুলি কাছে আসবে না। এমনকি ঠিক একই কথা প্রযোজ্য যে কঠিন পদার্থের ক্ষেত্রে তো অণুগুলি খুব কাছাকাছি থাকে, তো একে আর চাপ দিয়ে এই অণুগুলিকে আরও কাছাকাছি আনা সম্ভব না। কারণ আরও কাছাকাছি এনে কী হবে, আসলে আরও কাছাকাছি এনে তো মানে কঠিনের উপরের তো কোনো ফর্ম নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসকে চাপ দিলে সেটা তরলে পরিণত হয়, এটা ঠিক, কিন্তু তরলকে চাপ দিলে সেটা কঠিনে পরিণত হয় না। আবার কঠিনকে চাপ দিলেও আসলে এর কোনো চেঞ্জ হয় না। তো তার মানে কঠিন পদার্থের মধ্যে চাপের কোনো প্রভাব নেই, তুমি চাপ দাও আর না দাও কোনো প্রভাব নেই। এমনকি তরল পদার্থের মধ্যেও চাপের কোনো প্রভাব নেই, কিন্তু গ্যাসীয় পদার্থের মধ্যে চাপের প্রভাব আছে। তুমি যদি গ্যাসীয় পদার্থকে চাপ দাও তাহলে সেক্ষেত্রেও তরলে পরিণত হতে পারে। তাপমাত্রা বাড়লে আয়তন খুব কম বৃদ্ধি পায় কঠিন পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, যে তুমি যদি তাপ দাও, তাপ দিলে কি হবে, তাপ দেওয়া মানে হচ্ছে শক্তি দেওয়া। তাপ কি, তাপ এক প্রকার শক্তি। তো তুমি যদি তাপ দাও, তাপ দেওয়া মানে হচ্ছে তুমি এই কঠিন পদার্থকে শক্তি প্রয়োগ করছো। তো একটু চিন্তা করো, একটা কিছুর যদি, একটু মানুষের কথা চিন্তা করো, মানুষের যদি শক্তি থাকে, মানুষ কি করে, মানুষ অনেক ঘোরাঘুরি করে, মানুষ দৌড়াদৌড়ি করে। যার শক্তি আছে সে তো ঘোরাঘুরি করবে, দৌড়াদৌড়ি করবে, বিভিন্ন কাজকর্মে অ্যাক্টিভ থাকবে। আর যার শক্তি নেই, যার শক্তি কম, যে দুর্বল, সে কি করে, সে কিন্তু দেখা যায় যে ধরো যে শুয়ে থাকে বা খুব একটা নড়াচড়া করে না, বা স্থির হয়ে থাকে, তাই না? তো এখন ধরো তুমি এই কঠিন পদার্থকে, একটা বরফকে তুমি তাপ দিলে, তো তাপ দেওয়া মানে কি, শক্তি দিলে। তো শক্তি দিলে বরফের অণুগুলি কি হবে, বরফের অণুগুলি তো মানে শক্তি পেয়ে কি করবে, ছোটাছুটি করবে। ছোটাছুটি করে কি অণুগুলি একটু দূরে দূরে সরে যাবে না? এখন কি আর ওর কাছাকাছি বসে থাকবে? ও এখন শক্তি পেয়েছে, ও এখন ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করতে গিয়ে কিন্তু এই বরফের অণুগুলি কিন্তু দূরে দূরে সরে যাবে। তো দূরে দূরে সরে যাওয়া মানে কি, আগে বরফের অণুগুলি এই এতটুকু জায়গার মধ্যে ছিল, এখন যদি দূরে দূরে সরে যায়, এখন দূরে দূরে সরে গেলে কি ও তরলে পরিণত হয়ে যাবে। তো এই যে দূরে দূরে সরে গেলে, এতদিন এরকম ছিল, তো এই ক্ষেত্রেও যতটুকু জায়গা দখল করছে, ও যদি এখন দূরে দূরে সরে যায় তাহলে ও কি আরো বেশি জায়গা দখল করবে না? ও কি আরো বেশি জায়গা দখল করবে না? তো বেশি জায়গা দখল করা মানে কি, যতটুকু জায়গা দখল করে সেটাই কিন্তু হচ্ছে ওর আয়তন। আসলে আমরা আয়তন বলতে কিন্তু বুঝি হচ্ছে কতটুকু জায়গা দখল করলো। তো যেহেতু এই তাপ প্রদান করার ফলে অণুগুলি শক্তি পাইলো, শক্তি পেয়ে ওই শক্তি খরচ করে ও দূরে দূরে সরে যেতে চাইতেছে। তো ও দূরে দূরে সরে যাওয়ার কারণে পুরোটা জিনিস কি আরো বেশি জায়গা দখল করে ফেললো না? ওরা সবাই মিলে, এই অণুগুলি মিলে কি আরো বেশি জায়গা দখল করে ফেললো না? তো সেক্ষেত্রে কি আয়তনটা কি বেড়ে গেল না? তো যদিও কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন বৃদ্ধিটা খুব কম, বাট আয়তন তো বাড়ছে, অর্থাৎ তাপ প্রদান করলে কিন্তু কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তরল পদার্থের ক্ষেত্রেও সেম জিনিস, কিন্তু এটা তরল পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের চেয়ে একটু বেশি পরিমাণে আয়তন বৃদ্ধি পায়। একটু চিন্তা করো, এই তরল পদার্থকে আমি তাপ দিলে ও ওই শক্তিটা নিবে, শক্তিটা নিয়ে ও ওই শক্তি পেয়েছে, এখন ও ঘোরাঘুরি করবে, ও আরও দূরে সরে যাবে, আরও দূরে সরে যাবে, দূরে সরে গিয়ে একটা সময় এমনও হতে পারে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যেতে পারে। তো যে জায়গায় একটু আগে এই তিনটা অণু মিলে এতটুকু জায়গা দখল করছে, ওই জায়গায় এখন কিন্তু এই তিনটা অণু মিলে তাপ দেওয়ার কারণেও গ্যাসে রূপান্তরিত হয়েছে। এই তিনটা অণু মিলে কিন্তু এতটুকু, এত বিশাল একটা জায়গা দখল করে ফেলছে। এদিকেও কিন্তু ওর আয়তন বৃদ্ধি পাইছে। তাপমাত্রা বাড়লে গ্যাসীয় পদার্থের আয়তন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি
পায়, গ্যাসীয় পদার্থের কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায়। একটু চিন্তা করো, গ্যাসকে আমি যদি তাপ দিই, এই অণুগুলি কি আর এদিকে বসে থাকবে? এই শক্তি খরচ করে কিন্তু ও ছোটাছুটি করবে, ও এদিকে ছোটাছুটি করবে, ও এদিকে ছোটাছুটি করবে, ও এদিকে ছোটাছুটি করবে, ছোটাছুটি করে কিন্তু ও আরও দূরে চলে যাবে। তো আরও দূরে চলে যাওয়া মানে কি, ওগুলি কিন্তু আরও বেশি পরিমাণে জায়গা দখল করে ফেলবে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি, এই যে পরিমাণ জায়গা দখল করা, সেটাই তো হচ্ছে আয়তন। তো তাপমাত্রা বাড়লে কিন্তু এই ক্ষেত্রেও আয়তন বৃদ্ধি পেল। তো এখন আমরা কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো কণার গতিতত্ত্ব নিয়ে অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। আমরা যে একটু আগে আমরা কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ নিয়ে যে আলোচনাটা করলাম, এই কণাগুলির আকর্ষণ শক্তি, কণাগুলিকে তাপ দিলে কণাগুলি দূরে দূরে সরে যাওয়া, এই জিনিসগুলি কিন্তু আসলে কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্বটা আসলে কি, সেটা যদি আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে চাই, তাহলে কিন্তু এইভাবে লিখতে পারি যে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আন্তঃকণা আকর্ষণ শক্তি কি, ওই যে বললাম যে একটা কণা বা একটা অণু, আমরা পানির ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা পানির অণু, সেটা পানি হতে পারে বা যে কোনো পদার্থের ক্ষেত্রে হতে পারে। আমি এটা খুব সহজভাবে পানির এক্সাম্পলটা দিচ্ছি যে একটা পানির অণু আর একটা পানির অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই কিন্তু হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা, এই যে একটা পানির কণা আর একটা পানির কণা, এটার আকর্ষণ বলটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। এবং কণাগুলোর গতিশক্তি নিয়ে, কণাগুলোর গতিশক্তি কি, এই যে ও কি শক্তির বলে ও ছোটাছুটি করতে পারতেছে। এই যে কণাগুলোকে কণাগুলোর তাপ দিলে যে তাপ শক্তিটাও গ্রহণ করে, ও তাপ শক্তি গ্রহণ করে যে কণাগুলোর ছুটাছুটি বেড়ে যায়। এই যে ছুটাছুটি করা মানে কি, ছুটাছুটি করা মানে ও গতিশীল হয়ে গেল। তো কোন শক্তির বলে ও গতিশীল হইতে পারতেছে? ও কিন্তু গতিশক্তির কারণে এই গতিশীল হইতে পারতেছে। তো এদিকে কি দেখা যাচ্ছে যে আমি একটা কণাকে তাপ দিব বা একটা পদার্থকে তাপ দিব, ওই তাপটা কে গ্রহণ করবে? পদার্থের কণাগুলো বা পদার্থের অণুগুলি গ্রহণ করবে। ওই তাপশক্তিটা গ্রহণ করে অণুগুলি গতিশক্তি প্রাপ্ত হবে। তাপশক্তিটা গ্রহণ করে অণুগুলি গতিশীল হবে। তো গতিশীলটা কি জন্য হইতেছে? ওই তাপশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হওয়ার কারণে ওই গতিশক্তিটা খরচ করে ওই অণুগুলো কিন্তু গতিশীল হতে পারছে। তো এই আকর্ষণ শক্তি আর গতিশক্তি নিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হচ্ছে কণার গতিতত্ত্ব। এই আকর্ষণ শক্তি আর গতিশক্তি নিয়ে যে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায়, এই তত্ত্বটার নামে হচ্ছে গতিতত্ত্ব। তো এই গতিতত্ত্বের বিষয়টা অলরেডি আমরা আলোচনা করেছি, আবার একটু আলোচনা করলে জিনিসটা এরকম হয় যে তাপ প্রয়োগে পদার্থের কণাগুলোর তাপ শক্তি গ্রহণ করে। যেটা আগেই বলছি যে একটা পদার্থকে তাপ দিবা, তাপ দিলে কি হবে? ওই পদার্থের যে কণাগুলো বা ওই পদার্থের যে অণুগুলি, ওই অণুগুলি কি করবে? ওই তাপ শক্তিটা গ্রহণ করবে। তো তাপ শক্তিটা গ্রহণ করে কি হবে? তাপ শক্তিটা গ্রহণ করলে ও ওই তাপ শক্তিটা ইউজ করে, ওই শক্তিটাও ব্যবহার করে ও ছোটাছুটি করবে, ও আর স্থির থাকবে না, ও ঘোরাঘুরি করবে। নর্মালি শক্তি পেলে অবশ্যই সবাই ঘোরাঘুরি করতে চায়। তো ঘোরাঘুরি করার কারণে কি হবে? যে একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যকার যেই দূরত্বটা, সেটা কিন্তু বেড়ে যাবে। তো দূরত্বটা বেড়ে কেন যাইতেছে? কারণ হচ্ছে ও আর ওকে আগে যেই বলে আকর্ষণ করতো, এখন কিন্তু এই আকর্ষণ বলটা কমে গেছে। তো এখন এই আকর্ষণ বলটা যেহেতু কমে গেছে, তো কমে যাওয়ার কারণে, কেন কমে গেছে? কারণ তাপ দিছি, তাপ দেওয়ার কারণে ও শক্তি পেয়েছে, শক্তি পাওয়ার কারণে ও দূরে সরে গেছে। এই দূরে সরে যেতে পারছে, কেন পারছে? কারণ হচ্ছে ওর আকর্ষণ শক্তিটা কমে গেছে। তো এই আকর্ষণ শক্তি কমে যাওয়াটাই এখানে বলা হয়েছে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। তাপ প্রয়োগ করলে পদার্থের কণাগুলো তাপশক্তি গ্রহণ করে, আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমে যায়, আর কণাগুলি গতিশক্তি প্রাপ্ত হয়। কণাগুলি গতিশক্তি প্রাপ্ত হওয়া মানে কি? গতিশক্তি প্রাপ্ত হওয়া মানে হচ্ছে ওরা দূরে দূরে সরে যাবে ও ছুটাছুটি করতে থাকবে। তো কঠিন পদার্থের মধ্যে দেখা যায় কি, এই আন্তঃকণা আকর্ষণ শক্তিটা সবচেয়ে বেশি থাকে। কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা সবচেয়ে বেশি থাকে। তো যার কারণে এরকম একটা ফর্ম থাকে। তো যখনই আমি ওকে তাপ দিব, তখন আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমে যাবে। তাপ দেওয়ার কারণে ও ওই তাপ শক্তিটা গ্রহণ করে ও আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমায় ফেলবে, ও ছুটাছুটি করবে, একটু দূরে দূরে সরে যাবে। আরও তাপ দিলে কি হবে? ও আরও দূরে দূরে সরে যাবে। আরও তাপ দিলে কি হবে? ও আরও দূরে দূরে সরে যাবে। তো এই যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে গিয়ে কঠিন। এই যে ফর্মটা, এই এতটুকু ফর্ম, এই ফর্মটা হচ্ছে তরল। আর এই যে ফর্মটা, এটাই হচ্ছে গিয়ে গ্যাসীয় অবস্থা। তো দেখো, এই কণার গতিতত্ত্ব দিয়েই কিন্তু আমরা একটা পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। তো এই গতিতত্ত্বটা এই কারণেই ব্যবহার করা হয় যে ব্যাখ্যা করার জন্য যে আন্তঃকণা আকর্ষণ শক্তি আর কণাগুলোর গতিশক্তি নিয়ে পদার্থের কঠিন ও তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা। তো সেজন্য এটাকে বলা হয় হচ্ছে কণার গতিতত্ত্ব, কারণ এটা কণার গতিশীলতার সাথে সম্পর্কযুক্ত। যার গতিশীলতা সবচেয়ে বেশি, এই ক্ষেত্রে গতিশীলতা সবচেয়ে বেশি, যার কারণে গ্যাসীয় অবস্থা, এই ক্ষেত্রে গতিশীলতা একটু কম, তরল অবস্থা, আর এই ক্ষেত্রে গতিশীলতা একেবারে কম, নাই বললেই চলে। তো এটা হচ্ছে কঠিন অবস্থা। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা অন্য এই চ্যাপ্টারই নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।